মাথার ভেতরেও এলোমেলো চিন্তারা ঘুরপাক খেতে লাগলো ক্রমশ। সাইন করতে গিয়ে বারবার হাত কেঁপে উঠল। রুমানা পাশে দাঁড়িয়ে ছেলেকে সাহস দিলেন। অপারেশনের আগে আর আয়মান নিহিনের সাথে দেখা করার সুযোগ পেল না। রাত 12:12 নিহিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। সেই থেকে যে সকলের উৎকণ্ঠা শুরু হলো, তার আর কোনো থামাথামির লক্ষণ নেই। আয়মান তো মাথায় হাত দিয়ে এপাশ ওপাশ পায়চারি করছিল, তবুও এক মুহূর্তের জন্য এখান থেকে অন্য কোথাও যায়নি। ওদিকে রুমানা হক আর শাহনাজ বেগম কিছু নিয়ে কথাবার্তা বলছেন। তাদের চেহারাতেও চিন্তিত ভাব স্পষ্ট। ইমাদ একপাশে বসে গুঞ্জনে রয়েছে। কিছুক্ষণ আগে দিশাসহ কাকা কাকি এসে হাজির। আয়মানের অস্থিরভাবে পায়চারি করার বিষয়টা কারো নজর এড়ালো না। বাবা এসে ছেলেকে সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু এসবে কি আর চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব? ইমাদ এসে আয়মানের পাশে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করো না। আয়মান কি বলবে ওরাও জানে বিষয়টা কতটা চিন্তার, তবুও বলছে একটু সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে। এই দক্ষিণা বাতাসে জোরালো দাপটেও যে আয়মানের কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে, তা কারোরই নজর এড়ায়নি। রাত 2টো পেরিয়ে গেলেও কোনো খোঁজ খবর পাওয়া গেল না। মা হওয়ার কষ্টটা প্রত্যক্ষ চোখে দেখা যায়, কিন্তু বাবার কষ্ট বুঝে কয়জন? আয়মানের ভেতরে যে এই মুহূর্তে তুফান বয়ে যাচ্ছে, তার সে ব্যতীত আর কে টের পাচ্ছে? অযাচিত ভয় চিন্তায় প্রতি মুহূর্ত গায়ে কাটা দিচ্ছে। বারবার মনে হচ্ছে নিহিন সুস্থ আছে তো। একটু আগে ওর অবস্থাটা আয়মান নিজ চোখে দেখেছে। আর তার বাচ্চা কাচ্চার দরকার নেই। এত কষ্ট, এত যন্ত্রণা, এত ভীতিকর অবস্থা আরেকবার নিলে সে পাগল হয়ে যাবে। এক পর্যায়ে রুমানা আয়মানকে নিজের পাশে বসিয়ে বললেন, এরকম করছিস কেন? কম বেশি সবাই তো টেনশনে, তুই একটু চুপ করে বস। আয়মান অস্থির ভঙ্গিতে বলল, 4 ঘন্টা পেরিয়ে গেছে মা, এতক্ষণ সময় লাগে? কখনো কখনো আরো অনেক বেশি সময় লাগে। তুই কি বুঝবি? আমি বলছি, আমার কথা গায়ে লাগাচ্ছে না। এরকম করলে বাচ্চার মুখ দেখার আগে তোকে অতিরিক্ত চিন্তার কারণে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। যে যাই বলুক না কেন, আয়মানের চিন্তা কমলো না, উল্টো হু হু করে বাড়ল। অবশেষে যখন রাত 3:42 বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো, তখন সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নার্স এসে জানালো, এই খুশি একপাশে রেখে আয়মান সর্বপ্রথম ডাক্তারের কাছে জিজ্ঞেস করলো, নিহিনের খবর, সে কেমন আছে? ডাক্তার একদম চিন্তামুক্ত থাকতে বলল, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ রয়েছে। এতক্ষণে বোধহয় আয়মানের ধুকপুক করার হৃৎপিণ্ডটা শান্ত হয়ে এলো। ডাক্তারের কাছে পুনরায় জিজ্ঞেস করলো, আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি? এটা পৃথিবীর সবচেয়ে সুখময় মুহূর্ত, যা অর্থের বিনিময়েও কখনো কেনা সম্ভব নয়। ছোট্ট একটা বাচ্চা আয়মানের কোলে যখন দেওয়া হয়েছিল, তখন তার হাত কাঁপছিল। মনে হচ্ছে দেখতে নিহিনের মতো হয়েছে কিছুটা, অথচ সবাই বলছে বাচ্চাটা দেখতে নাকি তার মতোই হয়েছে। আয়মান বোধহয় খুশিতে চোখেও উল্টোপাল্টা দেখছে। অবশ্য খুশিতে নয়, ঝাপসা দৃষ্টিতে। বেশিক্ষণ কোলে নেওয়ার অবকাশ পেল না, এই ওই নিয়ে টানাটানি করছে। আয়মান শুধু ভাবছে, কি নিষ্ঠুর সকলে, তার ছোট্ট বাবুটাকে নিয়ে এভাবে টানাটানি করছে কেন? দিশা এসেও কোলে নিল, কি সুন্দর নিয়ে ঘুরছে, হাসছে। অথচ আজান দেওয়ার জন্য আয়মানের কোলে তুলে দিতেই সে কাঁপতে লাগলো। এই মুহূর্তে রুমানা এসে আয়মানকে বললেন, কে রে, আয় ভিতরে আয়। এতক্ষণ তো টেনশনে পাগল হয়ে গেলি, এখন দাঁড়িয়ে আছিস কেন? নিহিনের সাথে দেখা করবি না? আয়মান ভেতরে এলো। নিহিন দৃষ্টিগোচর হতেই মুচকি হাসলো। আয়মানও পাল্টা হাসলো, যেন এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করার পর প্রেমিক প্রেমিকার দেখা হয়েছে। আয়মান নিহিনকে স্পেস দিয়ে সকলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। আয়মান প্রথমে নিহিনের কপালে ছোট্ট একটা চুমু খেয়ে পাশে বসতেই নিহিন জিজ্ঞেস করলো, বাবুকে দেখেছো? কোলেও নিয়েছি। সবাই কি বলে জানো? তোমার মতো হয়েছে দেখতে। আয়মান মৃদুস্বরে বলল, বোঝা যায় নাকি? আমি তো একটা ছোট্ট বাচ্চার মতোই দেখলাম। তোমরা কি করে আমার মতো দেখেছো? নিহিন হো হো করে হেসে উঠল। আয়মান পুনরায় প্রশ্ন করলো। খুব কষ্ট পেয়েছো তাই না? নিহিন হেসে জবাব দিল, কষ্ট তা একটু পেয়েছি বটে, তবে আমাদের বাবুর মুখটা দেখার সাথে সাথে এই যে এতগুলোর দিনের কষ্টগুলো সব কোথায় যেন উড়ে গেল। আর কষ্ট হচ্ছে না, সত্যি বলছি। নিহিন আয়মানের হাত ধরল। আয়মান সেই হাতে একটা চুমু খেলো। মুখে বলছে আর কষ্ট হচ্ছে না, অথচ মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে।
নিহিন এগিয়ে এসে আইমানের চুলগুলো এলোমেলো করে বলল, মা বললো খুব টেনশন করছিলে নাকি? এত টেনশনের কি আছে? আমি থাকলে তো হয়েই গেল, আর কিছু হয়ে গেলে আরেকটা বিয়ে করে নিতে। আইমান স্পষ্ট দৃষ্টিতে নিহিনের দিকে তাকালো। সে দৃষ্টিতে খেলা করেছে চাপা অভিমান। নিহিন বুঝলো কি না কে জানে। যে কথাটা সে অতি সহজেই মজার ছলে বলে দিল, সে কথা আইমান কি অতি সহজে মেনে নিতে পারবে? তার সুন্দর সাজানো গোছানো সংসারে নিহিন আর সে এখন অবশ্য নতুন অতিথির আগমন করেছে। এখন তারা ছাড়া চতুর্থ কারো আসার সুযোগ নেই। আইমান এখন আর তেমন কিছু বলল না। মা যখন বাবু নিয়ে এলো তখন সে বাইরে বেরিয়ে এলো। হাসপাতালে নিহিনকে আরও 2 দিন থাকতে হলো। বাড়ি এলে শ্রেয়া, পুষ্প, নীলা সবাই নতুন বাবুকে দেখতে এলো। সবার ভাষ্যমতে বাবু দেখতে তার বাবার মতোই হয়েছে। বাবা হওয়ার আগে এবং পরে তাদের বহুত দায়িত্ব থাকে। বাচ্চা এবং মায়ের দায়িত্ব পালনে তখন নিবিষ্ট থাকতে হয়। আইমান নিজের দায়িত্ব পালন করছে ঠিকই, তবে তার কাছে কেমন নিজেকে খুব ভারী ভারী মনে হচ্ছে। হয়তো সম্পর্কের আরেকটা ক্ষেত্র বেড়ে যাওয়ার কারণে। এই তো প্রতিদিন রাত 12টায় নিয়ম করে কান্না শুরু হয়। নিহিনের শরীর তো এখনও দুর্বল, রাতে ঘুম হয় না, খেতে পারে না, নানান সমস্যা, আর শরীর সায় দেয় না। আইমানি তখন ভরসা। যদিও রুমানাও পালা করে রাত জাগেন, তবে সেই ছেলে তার বাবার কোল চিনেছে খুব ভালো। রাতটা আর আগের মতো আইমান নিহিনের পাশে জায়গা পায় না, বরং সেখানে শোভা পেয়েছে বাবুর কাপড় চোপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র। সেদিন আইমানকে ছেলের পাশে বসিয়ে রেখে নিহিন গোসলে গেলেই আইমান মনের ভাব সব এক নাগাড়ে উগরে দিল। বাবা, তুমি আসার আগে তোমার মার কাছে আমার কত মূল্য ছিল জানো? তুমি এসে আমার বউকে তো নিয়েই গেছো, তার সাথে আমার জায়গাটাও। এটা কি ঠিক হলো বলো? আমার সাথে তোমরা মা ছেলে মিলে অন্যায় করছো। ছেলে কি বুঝলো কে জানে, কথা শোনা মাত্রই গলা ফাটিয়ে চিৎকার শুরু করে দিল। আইমান থামানোর চেষ্টা করতে করতে বলল, আচ্ছা আচ্ছা, আমি সরি। তোমার মা তোমারই থাকুক, আমি ভাগ চাইবো না। আমার তোমার এই জায়গারও দরকার নেই, তুমিই থাকো। আচ্ছা বাবা। অবশেষে ছোট সাহেবের কান্না থামল। আইমানও তপ্ত শ্বাস ফেলল। এইটুকু বাচ্চা এখনই চিনে গেছে মাকে, বুঝে গেছে মায়ের ভাগ কাউকে দেওয়া যাবে না, এমনকি বাবাকেও না। নিহিন আগে ভাগে আইমানকে একটা ছেলে এবং একটা মেয়ের নাম ঠিক করে রাখতে বলেছিল। তখন অনেক নাম মাথায় ঘুরঘুর করছিল, তবে মন মতো একটাও ছিল না। এখনও ছেলেকে বাবু নামে সম্বোধন করা হয়। নামের বিষয়টা মা বাবার ওপর ছেড়ে দিয়েছে সকলে। এমনই সময় হলে দুজন কাড়াকাড়ি করে হুঁশ পায় না। এখন আবার আইমানকে বললে সে নিহিনের ওপর সঁপে দিচ্ছে সে দায়িত্ব, এবং নিহিনও একই কাজ করছে। আজকে সকালেও নিহিন আইমানকে জিজ্ঞেস করেছে। নাম ধাম ভেবেছো কিছু? আইমান যথারীতি না বোতক জবাব দিয়েছে, বলেছে, তুমি রাখো। হ্যাঁ, সাথের জন আমরা কাঠে ঢেকি হলে সব তো আমারই করতে হবে। তুমি যে কি পারো আর কি যে করো তা তো দেখি আমি। আর আমিও আরেকটা গাধা, প্রজাকে দিয়েছি রাজার পাট। চত্বর সব। আইমানের নিজেরও মনে হচ্ছে দিনকে দিন সে একটা অকাল কুষ্মাণ্ড হয়ে যাচ্ছে, বোধ বুদ্ধি সব নাই হয়ে যাচ্ছে। আশ্চর্য, তার চেহারার মতো নিশ্চয়ই বুদ্ধিগুলোও ছেলের মাথায় পার হয়েছে। দিশা এই কয়েকদিন এখানেই রয়েছে, সারাক্ষণ বাবুকে কোলে নিয়ে থাকবে, ওর সাথে খেলবে, মূল কথা সারাক্ষণ ওর আশেপাশেই থাকবে। 7 দিনে আকিকার আয়োজন করা হলো। গ্রামের বাড়ি থেকে মেহমান এসেছে অনেক, বাড়ি ঘর ভর্তি। নিহিন ছেলেকে তার বাবার কোলে দিয়ে ঘর ছেড়ে বের হবে। আইমানের কোলে নিতে নিতে বলল, যদি কান্না করে? নিহিন রাগ নিয়ে বলল, কই, দিশা মা বাবা যখন কোলে নেয় তখন তো কান্না করে না। তুমি কোলে নিলেই কেন কাঁদবে? তুমি আসলে কোলে নিতেই পারো না। আমার এত লক্ষ্মী ছেলেটা একটুও জ্বালায় না, কান্না করে না। তার নামে আগেই তুমি মিছে অপবাদ দিচ্ছ, তাও বাবা হয়ে। দাও ওকে আমার কাছে দাও, দরকার নেই তোমার কোলে নেয়ার। আরে এত কথা বলার কি আছে? আমি তো শুধু জিজ্ঞেস করলাম, কান্না করলে কি করব? এটাও দোষ? এখন কথা বলাই তো আমার দোষ হয়ে যাচ্ছে। নিহিন মুখ ঝামটা দিয়ে বিদায় নিল। আইমান ছেলেকে কোলে নিয়ে গরময় পায়চারি করলো অনেকক্ষণ। আসলে সাহেব বেশ ভদ্র, এই পর্যন্ত একটুও কান্না করেনি, কিন্তু রাত হলে যে শুরু হয় কান্না, থামার কোনো নামগন্ধ থাকে না। আইমান অনেকক্ষণ এক দৃষ্টিতে চোখের পলক না ফেলে ছেলের দিকে তাকিয়ে রইল। ছোট ছোট ফোলা ফোলা চোখ, ঠোঁট, গাল, আবার ড্যাব ড্যাব করে তাকিয়েও আছে, আবার খামচে ধরে আছে বাবার গেঞ্জি। আইমানের কেমন বিশ্বাসই হচ্ছে না এত ছোট বাবুরা হয়, আর এই ছোট্ট বাবুটা একান্তই তার। মাঝে মাঝে এত আনন্দে তার চোখে আনন্দের পানি চলে আসে। এই ছোট্ট একটুখানি জীবন এভাবে সুখে দুঃখে কেটে গেলে মন্দ হয় না। আইমান ছোট্ট করে বাবুর কপালে চুমু খেলো।
বিড়বিড় করে বলল, আমার চুমু খাওয়ার ভাগিদার যে আরেকজন বেড়ে গেল, এখন আমার বউয়ের হিংসে হবে না? এই তো, তুমি যে সব সময় আমার বউয়ের জন্য কান্নাকাটি করো, ওকে এত জ্বালাও, আমার কষ্ট হয় না, হিংসে হয় না? পুচু কি বুঝলো কে জানে, কড়া দৃষ্টিতে আইমানের দিকে তাকালো, যেন তার ভাবভঙ্গি বলে দিচ্ছে, তোমার বউ যে আমার মা, সেটা তুমি জানো না? মনে হতে আইমান একা একাই হো হো করে হেসে উঠল। সব আয়োজন সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আইমানকে বলে যেহেতু কোনো কাজ হচ্ছিল না, তাই নিহিন দুদিন আগে নিজেই ছেলের নাম ঠিক করে রেখেছিল। তার আর শাশুড়িকে বলেছে, মা, আপনি বরং ওর আরেকটা ভালো নাম রেখে দিয়েন। আইমানকে যত যাই বলুক না কেন, ওসব কি আর মনের কথা? নিহিন তো হাসপাতালেই পড়েছিল, দিশার কাছ থেকে না শুনেছে আইমানের অবস্থা, তাই ছেলের ডাকনামটা বাবার নামের সাথে কিঞ্চিত মিলিয়েই রেখে দিল, আহিয়ান। একটা কথা আছে না, যেসব দিন চলে যায় কিছু কিছু সময় আবার ওসব দিনের পুনরাবৃত্তি ঘটে। তাতে কখনো হাসি আনন্দ লুকিয়ে থাকে, কখনো বা দুঃখ কান্না। এই নিয়েই তো জীবন। জীবনে পরিপূর্ণতা কিসে? আমার পাশে তুমি আছো, তোমার পাশে আমি আছি, এবং আমাদের পাশে আমাদের পরিবার রয়েছে, এই তো। নিহিন আইমানের জীবনটাও ঠিক এই রকম। কঠিন মুহূর্ত সামনে এলেও কেউ ভেঙে পড়ে না, কারণ তারা জানে তাদের পাশে সবাই আছে। ছোট্ট আহিয়ান ধীরে ধীরে বড় হচ্ছে, বসতে শিখেছে, হামাগুড়ি দিচ্ছে। এই ছেলে যখন একদম ছোট্ট ছিল তখন কি শান্ত, একটুও দুষ্টুমি করে না, কান্নাকাটি করে না। আর এখন দিন রাত 24 ঘন্টা নিহিনকে তার পিছু পিছু ছুটতে হয়। নিয়ম মাফিক ঘুম, নাওয়া, খাওয়া সে তো কবেই উধাও। নিহিনের অবশ্য এসব নিয়ে অভিযোগ নেই। বর্তমানে ছেলের সাথে সাথে থাকা তার প্রধান এবং প্রথম কাজ। এত সাবধানে রাখে, এত দেখে শুনে রাখে, তবু আজ হঠাৎ সোফা থেকে পড়ে মাথায় আলু বানিয়ে রেখেছে। নীল এক মুহূর্তের জন্য শুধু পাশ থেকে সরেছিল, তাতেই এই অবস্থা। বাড়িতে আইমা, নিহিন, আহিয়ান ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। শ্বশুর শাশুড়ি দুজনেই তাদের গ্রামের বাড়িতে, তাই নিহিনের ওপর বেশ ভালোই চাপ পড়েছে। সে ভেবে পায় না, যেখানে সে একটা বাচ্চা নিয়ে এক মুহূর্ত কিছু করতে গেলে হিমশিম খেয়ে যায়, সেখানে তার শাশুড়ি দিনের পর দিন এত বছর ধরে কিভাবে এই গোটা সংসারটা আঁকড়ে ধরে রেখেছেন। ভাবতে ভাবতে হয়তো উত্তরটা বেরিয়ে যেত, কিন্তু ছেলের কান্নার আওয়াজ নিহিনের মনোযোগে ব্যাঘাত ঘটালো। নিহিন আইমানকে দেখতে বলল। আইমান ছেলেকে কোলে নিয়ে সোজা রান্নাঘরে চলে এলো। নিহিন রাতের রান্নার আয়োজন করছিল। আইয়ান তার মাকে দেখা মাত্রই কোলে ওঠার জন্য 2 হাত বাড়িয়ে দিল। নিহিন আইমানের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, ওকে এখানে নিয়ে এসেছো কেন? একটা কাজ করছিলাম আমি, এখন দিবে আমাকে কোনো কাজ করতে? তুমি একটু কিছু সময় রাখতে পারতে না? আশ্চর্য। যাও, ওকে নিয়ে যাও ঘরে। আইমান বলল। আচ্ছা, তুমি ওকে নাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। নিহিন ছেলেকে কোলে নিয়ে বলল, কি সামলাবে? কোনটা সামলাবে? আমি রান্না করছিলাম। রান্নার জানো তুমি? আইমান করার নাচিয়ে একটু ভাব দিয়ে খেয়ে বলল, সব জানি আমি, তুমি ঘরে গিয়ে বসো, আজ আমি শেফ, দেখো কি কি রান্না করি, একদম জমকে যাবে। নিহিন কপাল চাপড়ালো। যে মানুষটা চিনি আর লবণের পার্থক্য বোঝে না, সে নিজেকে শেফ পরিচয় দিচ্ছে, ভালোই। আইহানের সাথে গল্প করতে করতে নিহিন পাশে দাঁড়িয়ে আইমানকে দেখছিল আর মিটিমিটি হাসছিল। ওইদিকে আহিয়ানও হিহি করে হাসছে। আইমান ওর দিকে এগিয়ে এসে বলল, তুমি হাসছো কেন বাবা? মা কি বলে? মা কি বলে সেটার উত্তরেও আহিয়ান 2 হাতের আঙুল মুখে পুরে খিলকি করে হাসতে লাগলো। তা দেখে আইমান আর নিহিনও হেসে উঠল। রান্না চুলোয় রেখে আইমান ছেলের সাথে দুষ্টুমি করছিল। নিহিনকেও রেহাই দেয়নি। টুপ করে কোনো এক সময়ে গালে, ঠোঁটে, কপালে চুমু খেয়ে নিচ্ছিল। নিহিন মুখে কোনো কিছু না বললেও চোখ গরম করে তাকাচ্ছিল। আইমান থোড়াই কেয়ার করে ওইসব। শেষ পর্যায়ে জড়িয়ে ধরে চুমু খেতে খেতেই নিহিনের তেসরা কণ্ঠ ভেসে এলো, ওইদিকে রান্না পড়ে যাচ্ছে আর তুমি এইখানে? ছি, এই যদি হয় শেফের অবস্থা, তাহলে আর কি বলার আছে? রান্না বাদ দিয়ে কোন দিকে মনোযোগ পড়ে আছে? যাও তো তুমি, কাজের সময় বিরক্ত করো না তো। তুমি আর তোমার ছেলে দুটোই এক, সকালে দুজন মিলে চালাও, আর রাতে তো একজনের যন্ত্রটা ঘুমোতেই পারি না আমি। আচ্ছা, বদমাইশি করলেই ছেলে আমার মতো, আর ভালো কিছু করলে তোমার মতো, তাই না? অবশ্যই। আমি কি তোমার মতো নাকি? তোমার মতো বদমাশি করি আমি? তুমি ছোটবেলায় অনেক পাজি ছিলে, এটা প্রত্যক্ষ সাক্ষী তো আমি নিজেই, এবং আমার মাও বলেছে। আইমান বিড়বিড় করতে করতে বলল, কন্ট্রোল আইমান, কন্ট্রোল। মেয়ে মানুষের সাথে তর্কে কখনোই জেতা সম্ভব নয়। এইবারের মতো চুপ করে যা, মনে কর তোকে কেউ কিছু বলেনি, তুই কিছু শুনিসনি, চুপচাপ নিজের কাজে মন দে। এই বেলায় আইমান মনের কথাটাই শুনল।
কিছুক্ষণ বাদে নিহিন ঘরে এসে মা ভাবির সাথে কথা বলল। ভিডিও কলে তারা আহিয়ানকে দেখতেই ব্যস্ত। ওইদিকে নিহিন কি বলছে কি করছে তা পাত্তাই দিচ্ছে না কেউ। আহিয়ানের প্রথম জন্মদিনটাও নিহিন স্মরণীয় করার জন্য বেশ বড় করে উদযাপন করলো। সেদিন প্রথম তার চট্টগ্রামে প্রবেশ করা। সেখানে কুঞ্জ ছায়াতে সব আয়োজন করা হয়েছিল। নিহিন আর আয়মান ছেলেকে নিয়ে দুদিন সেখানে থেকেছিল। ছেলেকে সমুদ্রের পাড় চিনিয়েছে, পাহাড়ের চূড়া ছুঁয়েছে। সেও সমানতালে সব কিছু উপভোগ করেছে। তার মা বাবার হাসি, প্রকৃতির উচ্ছলতা, অচেনা পাখিদের কলকাকলি, পাহাড় টিলা, সবুজ সমতল ভূমি, নদীর নীলাভ গহ্বর থেকে জেগে ওঠা বালুচর, ছাতিমের স্নিগ্ধ ছায়া, প্রখর রোদ, বৃষ্টি ভেজা কদমের মন কাড়া সৌরভ, শরতের সাদা মেঘের ভেলা, কাশফুল দোলানো শান্ত বাতাস, সবুজের প্রাচীর সদৃশ দূরের গ্রাম, দুর্বাঘাসের ওপর সঞ্চিত শিশির বিন্দু, সবটাই তার ছোট্ট এবং অবুঝ মনে অনাবিল আনন্দ সৃষ্টি করেছে। ছোট্ট বাচ্চা, বেশি কিছু বোঝে না, তবে মন খারাপ এবং ভালো থাকার বিষয়টা ঠিকই বুঝে যায়। মায়ের মন খারাপ দেখলে কেমন ব্যতিব্যস্ত হয়ে ওঠে, চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। বাবার কাছে গিয়ে ইশারায় কী কী যেন বোঝায়। এতকাল নিহিন রাগ করতো আয়মানের রাগ ভাঙানোর আশায়। তখন সে আমার বউ করতে করতে ঠিক হাসিয়ে দিত। অমর হৃদয় জিতে নেওয়া মানুষের ওপর তো ইচ্ছাকৃতভাবেও রাগ করে থাকা যায় না। এখন অবশ্য ছেলের সাথে রাগ করে ছেলে এসে গাল ফুলিয়ে মামা বলে কান্নাকাটি করে। নিহিন যখন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তখন সে ঠোঁট বাঁকিয়ে দুষ্ট একটা হাসি দেয়। সংসারের সাথে সাথে পড়াশোনাটাও সমানতালে চলছে নিহিনের। পরীক্ষার সময়গুলোতে আয়মান নিজে থেকেই আহিয়ানের সকল দায়িত্ব মাথায় তুলে নেয়। আজ একটু জরুরি কাজ ছিল ভার্সিটিতে, দিশাকে নিয়ে গেছিল। দিশার কোলে আহিয়ানকে দিয়ে সে গেল নিজের কাজ সম্পূর্ণ করতে। এদিকে আহিয়ান সবে কথা বলতে শিখেছে। আধো বলিতে মা বাবা এসব সহজ শব্দগুলো উচ্চারণ করতে পারে। এতক্ষণ যাবৎ তার মাকে দেখতে না পেয়ে মামা করছিল। দিশা চোখ ছোট ছোট করে ওর উদ্দেশ্যে বলল, এত মামা করো কেন? আমাকে পছন্দ হচ্ছে না? এমন করলে কিন্তু আমি তোমাকে চকলেট দিব না। আহিয়ান হাসে, আবার তার মাকে ডাকে। দিশা পুনরায় মৃদু ধমক দিয়ে বলল, এই ছেলে এত মামা করো কেন? সব সময় বউ বউ করবে। 24 ঘন্টা এরকম মামা করলে কি কপালে বউ জুটবে? পচা ছেলে। দিশা আহিয়ানকে নিয়ে ঘুরতে ঘুরতে পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। মাঝে এবং আশেপাশে শাপলা ফুলের সমাহার। আহিয়ান ফুলের দিকে ইশারা করে হাসলো। দিশা জিজ্ঞেস করলো, ফুল নিবে? সে হাত মুখে পুরে পুনরায় একটা হাসি দিল। দিশা বলল, ফুল নিয়ে কি করবা? গার্লফ্রেন্ড আছে, ওরে দিবা? দাঁড়াও, তোমার বাবাকে বলে দিচ্ছি। আহিয়ান কেমন চোখ গরম করে তাকায়, সেটা দেখে দিশা হো হো করে হেসে দেয়। নিহিন কাজ শেষে বেরিয়ে এলে তিনজন মিলে ঘুরতে ঘুরতে টিএসসি চত্বরে আসে। সেখানে বিকেল অবধি লম্বা সময় কাটিয়ে বাড়ি ফিরে এলো। আইমান সেই সকালে বেরিয়েছে, বলে গেছে বাড়ি ফিরতে দেরি হবে। এদিকে রাত প্রায় 12টা বেজে গেলেও ছেলে তার বাবাকে ছাড়া ঘুমাবে না। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিহিন বিরক্ত নিয়ে আয়মানকে ফোন করলো। জিজ্ঞেস করলো, বাড়ি ফিরতে আর কতক্ষণ লাগবে? আয়মান জানালো, আধা ঘন্টা। তাড়াতাড়ি আসো, তোমার ছেলে তোমাকে ছাড়া ঘুমাবে না। এত নাটক তোমাদের দুজনের, উফ। মাঝখানে আমি বসে আছি, কিছু করার নাই, বলারও নাই, বসে বসে শুধু নাটক দেখি। আয়মান হেসে বলল, আচ্ছা আমি আসছি। আধ ঘন্টা লাগলো না। ছেলের কথা শুনে 15 মিনিটের মাথায় সে হাজির হলো। ঘরে এসে নিহিনকে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাওনি? নিহিন বিছানার দিকে ইশারা করলো। আহিয়ান শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আইমান গিয়ে ছেলের পাশে বসলো। বাবাকে দেখে মুখ আরো গম্ভীর করে ফেললো আহিয়ান। আইমান ওকে করে নিয়ে বলল, কিরে বেটা, ঘুম নাই? কত রাত হয়েছে? আহিয়ান কোনো প্রতিক্রিয়া দেখালো না। মা বাবার কাছে এসব কথা তাকে নিয়ম করে শুনতে হয়, তাই স্বাভাবিকভাবেই বাবার কোলে উঠে চুপচাপ বসে রইল। নিহিন জিজ্ঞেস করলো, এই চা বা কফি কিছু খাবে? নিয়ে এসো। নিহিন রান্নাঘরে গেল চা বানাতে। একটু আগে থেকেই মাথাটা ধরেছে বেশ। 2 কাপ চা নিয়ে এসে দেখলো আহিয়ান ঘুমিয়ে পড়েছে। আইমান ওকে দেখে যুদ্ধে জেতার মতো একটা হাসি দিল। নিহিন তা মোটেও পাত্তা দিল না। থমথমের দৃষ্টিতে তাকিয়ে লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালো। আইমানও এলো পিছু পিছু। বহুদিন হয়ে গেছে দুজনের একান্তে সময় কাটানো হয় না। নিহিন আইমানের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে সারাদিন? এমনিতেই যাযাবরের মতো ঘুরে বেড়ালাম। নিহিন সোজা হয়ে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, আজকাল দেখছি খুব টই টই করে ঘোরাঘুরি হচ্ছে। একটু চোখ সরিয়েছি বলে হাতের বাইরে চলে যাচ্ছ? আইমান এদিক সেদিক তাকিয়ে বলল, আজকাল কই, আমি তো আগে থেকেই টই টই করে ঘুরি। আর এখনো তো তোমার হাতের বাইরেই আছি।
তুমি তো হাত ধরে নি। আইমানের কথার ধরনে হেসে উঠল, বলল, তুমি আর তোমার ছেলে দুজনেই বহু ধড়িবাজ। আকাম কুকাম করে এমন একটা ভাব ধরো যেন ভাজা মাছ উল্টে খেতে জানো না। কি নিষ্পাপ, অথচ পেটে পেটে শয়তানি। আইমান এগিয়ে এসে নিহিনকে পেছন থেকে জড়িয়ে তুলল, ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, সরি। কেন? ওই তো সেদিনের জন্য তুমি তোমার সাথে যেতে বলেছিলে, অথচ ব্যস্ততার জন্য আমি যেতে পারলাম না। নিহিন আইমানের গালে হাত রেখে বলল, আমি কি সেটা নিয়ে কিছু বলেছি নাকি মন খারাপ করেছি কোনটা? আমি কি তোমার ব্যস্ততা বুঝি না বলো? সমস্যা নেই, পরের বার একসাথে যাব। ঠিক আছে। আইমান নিহিনকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কপালে অনেকক্ষণ পর্যন্ত চুমু খেলো, কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছাকাছি নিয়ে এলো, ফু দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো আশেপাশে ছড়িয়ে দিল। অপলক দৃষ্টিতে চেয়ে থেকে ঠোঁটে প্রগাঢ় চুমু খেলো। নিহিন আলতো করে আইমানের বুকে মাথা রাখলো। বুকের ভেতর প্রশান্তির বাতাস বয়ে গেল। উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হতেই শরীরের প্রতিটি বাঁকে বাঁকে হিমেল হাওয়ার কাঁপুনি ছড়িয়ে পড়ল। নিহিন নিজেই চোখ তুলে তাকালো। অমন নেশা ধরানো দৃষ্টিতে আইমান প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল। নিহিন চোখের পাতা বন্ধ করে আইমানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। বুকে থুকপোকানি বেড়ে গেল কয়েক গুণ। নিহিন আইমানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একে অপরের ঠোঁট ছুঁয়ে দেওয়ার পাশাপাশি যেন আত্মাটাও ছুঁয়ে দিচ্ছিল। 2 বছর পর এতটুকু সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ছোট্ট আহিয়ানের টুকটুক করে বড় হয়ে ওঠা দৃশ্যটা। তবে হ্যাঁ, ছোটবেলায় যেমন নিহিনের একটা গর্ব ছিল তার ছেলে শান্তশিষ্ট ভদ্র, সময়ের সাথে তাল মিলিয়ে সেসব এখন একদম অস্পষ্ট। ছেলেটা এত দুষ্ট হয়েছে এবং হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাপড় চোপড় তো স্বাভাবিকভাবেই এলোমেলো করে, কিন্তু নিহিনের এত শখের সাজগোজের সামগ্রীগুলো ভেঙে চুরমার করে দিলে তার ব্যাখ্যা কিভাবে দেবে? এই তো গত পরশুদিনের ঘটনা। নিহিনের সবচেয়ে পছন্দের লাল শেডের একটা লিপস্টিক ভেঙে সেটা দিয়ে সারা ঘর লাল রং করে দিয়েছে। এদিকে নিহিন কিছু বলতেও পারে না, আবার সহ্য হয় না তার এত সাথের জিনিসপত্র। তারপর থেকে সব আহিয়ানের দৃষ্টিসীমানার বাইরে। গতকাল আইমানের সাদা শার্টটাও কালো কুচকুচে করে দিয়েছে। তাকে একদম বকা দেওয়া যাবে না। সাথে সাথে কান্নাকাটি করে গাল ফুলিয়ে বিচার নিয়ে যাবে দাদু ভাইয়ের কাছে। তারপর শান্ত হয়ে চোখ মুখ খিচড়ে অদ্ভুত ভঙ্গিতে একটা হাসি দেয়। নিহিন আইমানকে বলে, তোমার থেকে কোনো অংশে তো কম নয়। দেখেছো কি করে? আইমান কাঁধ উঁচিয়ে বলে, আমি কি করলাম? এই কথা বলো না, তুমি কি করো নাই? সব সময় একটা ইনোসেন্ট ভাব ধরে থাকো, অথচ পেটে পেটে শয়তানি। তোমার ছেলেও ঠিক তেমনই হয়েছে, বাবার কাছে গিয়ে একরকম বিচার দিচ্ছে দেখো। আইমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমিও কিন্তু একইভাবে আমার মায়ের কাছে গিয়ে আমার নামে বিচার দিতে। আইমানের কথা শুনে নিহিন আমতা আমতা করতে লাগলো। ঠিকই বলেছে, এই কাজ নিহিন এখনও করে। ছেলে নিশ্চয়ই তার মায়ের মতোই হয়েছে। আইমানের দিকে তাকিয়ে কিছু বলতে না পেরে নিহিন মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে গেল। আইমান ইদানিং সপ্তাহে 3 দিন চট্টগ্রামে থাকে আর বাকি 4 দিন ঢাকায়। নিহিন সিদ্ধান্ত নিল একবার মায়ের সাথে গিয়ে দেখা করে আসবে। অনেকদিন হয়েছে বাড়ি যাওয়া হয় না। আইমানকে বলতে সে নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিল। বলল, আমি কাল সকাল সকাল তোমাদের পৌঁছে দিয়ে আসবো। আহিয়ান বেড়াতে যাওয়ার কথা শুনলে আগেভাগে রেডি হয়ে ফুলবাবু সেজে বসে থাকে। সে রাতে শুনেছে তার নানা বাড়ি যাবে। রাত থেকে রেডি হয়ে বসে আছে। বায়না ধরেছে সে এক্ষুনি যাবে এবং এই মুহূর্তে যাবে। এখন বাজে রাত 11টা। এই সময় কি এত দূর যাওয়া সম্ভব? আইমান অনেক ভাবে বাবা শোনা করে বোঝালো, তবুও ছেলে বুঝলো না। শেষমেশ নিহিনের ধমক খেয়ে শান্ত হলো। কিছুক্ষণ চোখ মুখ শক্ত করে বসে থেকে একা একাই শুয়ে পড়ল। আইমান কিছু বলতে গেলেই বালিশ কানে চাপা দিয়ে রাখলো। সবটা অবলোকন করে নিহিন বলল, জেদ দেখেছো? আইমান শান্ত স্বরে জবাব দিল। দেখছি তো, একদম তোমার মতোই। নিহিন এগিয়ে এসে আহিয়ানের কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল, আমার ছেলে তো আমার মতোই হবে। আইমান জিজ্ঞেস করলো, ঘুমিয়েছে? হ্যাঁ, তুমিও শুয়ে পড়ো, কাল তো বের হবে। আইমান মাথা ঝাঁকিয়ে বলল, আলোটা নিভিয়ে দাও। নিহিন ঘরের আলো বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। আহিয়ানকে আস্তে করে নিজের দিকে টেনে নিয়ে এলো। বুকের সাথে জড়িয়ে ধরে কতগুলো চুমু খেলো। ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুনিয়ার কিছু বোঝে না, অথচ জেদ কি তার। কোনো কথা পছন্দ না হলে মুখ বেজার করে রাখে, চোখ ছোট ছোট করে তাকায়, কান্নাকাটি করে না সম্মতি জানায়। আশ্চর্য, সেটা কেমন চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। নিহিনের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দুপুর প্রায় 12টা বাজলো। আইমান আর ভেতরে গেল না, দরজা হতেই বিদায় নিল।
আহিয়ান বাবা বাবা করে কিছুক্ষণ শোক পালন করলো। তারপর সবাইকে একত্রে পেয়ে নিমেষেই হাসি মুখে এক একজনের কোলে চড়ে বেড়ালো। নিহিন গুঞ্জনকে বলল, ভাবি তুমি ওকে একটু খাইয়ে দিও, আমি ঘুমোতে চাই। কতদিন পর বাড়ি এলাম, নিশ্চিন্তে একটা ঘুম দিই। ওকে একটু রাখো তোমার কাছে। গুঞ্জন সায় জানালো। নিহিন সেই যে ঘুম দিল সেই ঘুম ভাঙলো বিকেল নাগাদ। এতক্ষণ আহিয়ান তার মামা মামির কাছেই ছিল, একটুও বিরক্ত করেনি, উল্টো গল্প করেছে। তার আধো বুলিতে উচ্চারিত শব্দে গুঞ্জন হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। ইমা তো সারা বিকাল জুড়ে ভাগ্নের সাথে আড্ডা মেরেছে, তারপর ওকে নিয়ে ঘুরতে বের হয়েছে। নিহিন জাগনা পেয়ে আহিয়ানকে দেখতে পেল না। গুঞ্জন বলল, তোমার ভাইয়া ওকে বাইরে ঘুরতে নিয়ে গেছে। ও আচ্ছা। নিহিনের ভাবভঙ্গি দেখে গুঞ্জন জিজ্ঞেস করলো, আবার ঘুমাবে নাকি? এত ঘুমাচ্ছ কেন? রাতে ঘুম হয় না? আহিয়ান বিরক্ত করে। না, ও এখন আর বিরক্ত করে না। গুঞ্জন ফট করে জিজ্ঞেস করলো, ভাইয়া ভাইয়া বুঝি বিরক্ত করে? নিহিন মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, ধুর, ওর কথা আর আলাদা করে কি বলবো। ও তো সারাক্ষণই আশেপাশে ঘুরঘুর করছে। যতটা না আমার ছেলে আমাকে জ্বালায়, তার চেয়ে বেশি ওর বাবা জ্বালায়। গুঞ্জন হাসির চেপে বলল, হ্যাঁ, তোমাদের তো এখনো নয়া নয়া প্রেম। আহিয়ানকে রেখে চলে যাও, তুমি ভাইয়ার সাথে থাকো গিয়ে, ও আমার সাথে থাকুক। নিহিন আর এই প্রসঙ্গে কথা বলল না, আশেপাশে সবার খোঁজ নিল, কথাবার্তা বলল। এক পর্যায়ে আইমান ফোন করে জানালো সে পৌঁছে গেছে। ইমান আহিয়ানকে নিয়ে বাড়ি ফিরল 8টায়। আসার পথে বোধহয় পুরো একটা খেলনার দোকান তুলে এনেছে, সাথে রয়েছে চকলেট এবং চিপস। আহিয়ানের অবশ্য এখনও চকলেটের নেশাটা হয়ে ওঠেনি, তাই ওটা পুরোটাই নিহিনের দখলে চলে গেল। এই বাড়িতে আসার পর আহিয়ানকে নিয়ে ভাই ভাবির আহ্লাদীপনা সবচেয়ে বেশি। বিয়ের প্রথম বছরে গুঞ্জন কনসিভ করেছিল, কিন্তু কিছু সমস্যার কারণে মিসক্যারেজ হয়ে যায়। তারপর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের উপরেই চলছে, কিন্তু এখনও তাদের দিক থেকে কোনো সুখবর পাওয়া গেল না। গুঞ্জনের এই নিয়ে আফসোসের শেষ নেই। ইমাদেরও রয়েছে, তবে সেটা অপ্রকাশ্য। ছোট্ট আহিয়ানকে পেলে তারা কিছু সময়ের জন্য নিজেদের দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা ভুলে থাকে। নিহিন নিশ্চিন্তে ছেলেকে ভাই ভাবির কাছে ছেড়ে দেয়। আহিয়ানের কোনো সমস্যা নেই। যে মানুষগুলো তাকে ভালোবাসে এবং সে ভালোবাসাটা সে উপলব্ধি করতে পারে, সেই মানুষগুলোর কাছে সে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করে। এই বয়সেও মাঝে মাঝে তার দাদু ভাইয়ের সাথে গিয়ে ঘুমিয়ে থাকে। সবার সাথে সব কিছুই ঠিকঠাক, শুধু জেদ দেখাবে তার মা এবং বাবার সাথে। যত আহ্লাদ সব মা বাবার সাথে, মান অভিমানও সব তাদের সাথেই। আইমান 2 দিন বাদে বাড়ি ফিরে এলো। বউ বাচ্চা রেখে এইদিকে এখন আর মন বসে না। বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, আড্ডা হয়, তবে ভেতর থেকে মনটাকে সেখানে টিকিয়ে রাখতে পারে না। বারবার মনে হয় ওই জায়গায় ফিরে যায়। একটু সুখের খোঁজে ভেতরটা চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে থাকে। বাড়ি ফিরে নিহিনকে ফোন করলো, সোজা সাপটা জিজ্ঞেস করলো, বাসায় কবে ফিরেছো? নিহিন জানালো, এসেছি মাত্র 2 দিন, আরো কিছুদিন থেকে যাই। কেন, কি হয়েছে? কিছু না, কি আবার হবে, তাড়াতাড়ি চলে আসো। ভালো লাগে না আমার একা একা। নিহিন প্রকুশকে জিজ্ঞেস করলো, একা একা ভালো লাগে না বলতে তুমি আসলে কি বোঝাতে চাইলে? আরেকটা বিয়ে করতে চাও? বউ লাগবে আরেকটা, তাহলে ভালো লাগবে? বলো, এখন জবাব দিচ্ছ না কেন? ডিরেক্টলি আমাকে বোঝানোর চেষ্টা করছো যে তোমার আমাকে দিয়ে হচ্ছে না, তাই তো? আরেকজন লাগবে তোমার? আইমান কিছুক্ষণ তন্দা খেয়ে বসেছিল। তার একটা মাত্র বউ, একটা মাত্র ছেলে, তাদেরকে মনে পড়ছিল বলেই তো উক্ত কথাটা বলা। আর নিহিন, এই সামান্য কথায় আকাশ পাতাল কত কি ভেবে নিল। আইমান শান্ত কণ্ঠে বলল, তুমি থাকতে আরেকটা বিয়ে করব, এত সাহস আছে আমার? আর সবচেয়ে বড় কথা কি জানো? নিহিন পাল্টা প্রশ্ন করলো, কি? আমি ভালো একজনকেই বেসেছি এবং একজনকেই বাসি। আমার জীবন মরণ সব কিছু সঙ্গী সে ব্যতীত অন্য কেউ কখনো আমার জীবনে আসতে পারবে না। সুস্থ মস্তিষ্কে আজ ঘোষণা করে দিলাম। নিহিন একটু ভাব দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, মা তোমাকে আসতে বলেছে, চলে এসো। আমি আরো সপ্তাহখানেক পরে যাব। আইমান বুকে হাত রেখে সুর করে বলল, কি? আমি এখন আমার বউ ছাড়া কিভাবে থাকবো? বললাম তো চলে আসো। তুমি আসো। আমি তো সব সময়ই থাকি, তোমার সমস্যা কি শ্বশুরবাড়ি আসতে? আইমান মৃদু কণ্ঠে বলল, আমার লজ্জা লাগে, সবাই কেমন জামাই জামাই করে ডাকে, কি আজীব। তোমার বাড়িতে গিয়ে প্রতিটা পদে পদে, অর্থাৎ খেতে গেলে, বসতে গেলে, ঘুমাতে গেলে পর্যন্ত লজ্জার সম্মুখীন হতে হয়। তোমার ভাবি মোটেও ছাড় দেয় না। আচ্ছা, নিজেরটা শুধু দেখলে, এদিকে আমার তো দুপক্ষেরই যন্ত্রণা সহ্য করতে হয়। তাও আমি যাব না, তুমি চলে আসো জান।
আইমানের এই বিষয়টা নিহিনেরও জানা রয়েছে। সে জানে যতই জোর করুক না কেন শ্বশুরবাড়িতে সে সহজেই আসবে না। এলে হয়তো ঘন্টার মাথায় চলে যাবে, কিন্তু ভুলেও থাকার কথা চিন্তা করবে না। তাই শেষ ট্রাম্প কার্ড হিসেবে আহিয়ানের কথা তুলল, বলল,